কথা কও না কে? আমি তোমার লগে কি এমন করছি যে তুমি আজকে আমার মনটা এমন কইরা ভাইঙ্গা দিলা? আমার খোয়াব ছিল তোমারে খয়েরি রঙের শাড়িতে দেখমু, তাই কত খোঁজাখুঁজি কইরা নিজে তোমার লাইগা শাড়ি কিনা আনছিলাম। তোমারে নিজের হাতে সাজাইয়া চাইছিলাম তোমার কোলে মাথা দিয়া ঘুমাইতে, তোমার লগে রাত জায়গা চাঁদ দেখতে। কিন্তু আমার এসব চাওয়ার তুমি এমন নোংরা কলঙ্ক দিয়ে দিলা। আমরা পুরুষ জাত কি এতই খারাপ রাত্রি? শেষ প্রশ্নটা বেশ জোর দিয়েই করলো আদি। আর এমন প্রশ্ন শুনে রাতের মাথায় হুট করেই ইব্রাহিমের নামটা চলে এলো। এমন বাজে পরিস্থিতিতেও তার মন নিজের অজান্তেই হেসে উঠল আর মনে মনে বলল, সব পুরুষ এক না হলেও কি অভিন্ন? ইব্রাহিমকে দেখলে যেমন ঘৃণা আসে তেমন তোমাকে দেখলেও আসে যখন তুমি নেশা করে আমার সাথে জঘন্য কথাগুলো বলো। কিন্তু এসব বললেও নিজেকে কেমন লাগে, কারণ আমি তো কোনো পুরুষের সন্তানও। এই রাত্রি কথা কও না কেন? রাত্রি নত দেশটিতে নানান চিন্তায় বিভোর ছিল, কিন্তু এখন আদির প্রশ্ন শুনে নিষ্প্রাণ চোখে তাকিয়ে জানতে চাইল। কি বলবো? আদির দুই হাতের বাঁধনে বন্দি রাত্রি। সে বাঁধন আরো শক্ত করে করুণ গলায় আদি প্রশ্ন করল, কেন বিষ নিয়ে এলে? মাত্র 24 ঘন্টাও আমায় বিশ্বাস করতে পারোনি? প্রশ্ন শুনে রাত্রি নিজের কান্না সংবরণ করে শক্ত গলায় বলল, দুদিন বাদে যে মেয়ের বিয়ে হতে চলেছে সে এখন অন্য পুরুষের মুখোমুখি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তাদেরই বিয়ে হবে। মানুষের অন্যায় আবদার মানতে যে মেয়ে 24 ঘন্টা তার সংস্পর্শে থাকবে, সে মেয়েকে তুমি এ কথা জিজ্ঞেস করছো? রাত্রির মুখে এমন কথা শুনে আদি নির্জীব হয়ে গেল। আদির হাতের বাঁধন ক্রমশ হালকা হয়ে গেল। সে দূরত্ব বাড়িয়ে পেছনে যেতে লাগলো, তাও চোখ নামিয়ে। তার চেহারায় এখন এমন প্রতিক্রিয়া ভাসছে যা দেখে রাত্রির মনে হচ্ছে হয়তো আদি এখন কেঁদেই দিবে। কিন্তু না, আদি নিঃশব্দে চলে যাচ্ছে। আর তার চলে যাওয়া দেখে রাত্রি ছুটে এসে ডান হাত টেনে ধরে জিজ্ঞাসা করল, আমার কথার জবাব না দিয়ে তুমি পালাচ্ছ কোথায়? আদি উত্তর না দিয়ে চুপ করে আছে। রাত্রি বলল, হ্যাঁ, বিষ এনেছি, কিন্তু তোমাকে নর পিশাচ ভেবে আনিনি। আমি জানি মানুষের নেশা করলে হুঁশ থাকে না, সে রাতে তোমারও থাকেনি। তুমি যা পেরেছো আমাকে তাই বলেছো, এমন সব কথা বলেছো যা একজন স্বামী তার স্ত্রীকে বলতে পারে। আমাদের মাঝে তো তেমন সম্পর্ক ছিল না আদি, তাহলে কেন বললে আমায়? একটু থেমে রাত্রি আবার বলতে লাগলো, তুমি জানো তোমার প্রতিটি কথা আমার হৃদয়ে বিষ হয়ে ঢুকেছে। যখনই এসব আমার মনে পড়তো আমি পাগলের মতো কান্না করতাম, তবুও তোমায় কিচ্ছু বলতাম না, কারণ আমি জানি এসব তুমি ইচ্ছে করে বলোনি। এসব কথা শোনার পরেও তুমি কিভাবে আশা করো তোমাকে আমি নিরাপদ মনে করব? তুমি আমার কাছে অনিরাপদ? এই প্রশ্ন করে অবিশ্বাসের চোখে তাকালো আদি আর নিজের হাত একটু একটু করে রাত্রির কাছ থেকে ছড়িয়ে নিল। রাত্রি আহত হলো আদির প্রশ্ন শুনে, আর আহত হৃদয় নিয়েই কিছু বলতে চাইল, কিন্তু বিধাতা সেই সুযোগ রাত্রিকে দিল না। আদির ফোন বেজে উঠতেই সে নিজেকে সামলে নিয়ে ফোনে কথা বলতে শুরু করলো। হ্যালো? আদি ফোনে কথা বলছে ঠিকই, কিন্তু রাত্রির চোখে চোখ রেখে কেমন যেন থমকে আছে। কখন হয়েছে এসব? জহিরকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? আদি প্রশ্ন করলো, কিন্তু উত্তর কি এলো রাত্রি শুনতে পেল না। আদি বলে চলেছে, আরে ওই মেয়ে তো আমার বাসার সামনেই থাকে, খালি বিয়ে ভেঙে যায়। তুই কি শিওর যে ওই মেয়ে জহিরের জন্য সুইসাইড করেছে? ওকে, আমি এখনই আসবো, কিন্তু আধা ঘন্টা সময় লাগবে। শেষ বাক্য আদি বলল একদম গাঢ় গলায়, তাও রাত্রির পানে তাকিয়ে, যেন তার গলার স্বর বলে দিচ্ছে, আমাকে আধ ঘন্টা দে দোস্ত, আমি রাত্রিকে সময় দিতে চাই। আরও 2 মিনিট কথা বলে আদি ফোন রেখে দিল। এরপর রাত্রিকে বলল, ভালোই হয়েছে, এখন আমাকে চলে যেতে হবে, কারণ যে আমার কাছে নিজেকে নিরাপদ মনে করে না তার সাথে অন্তত 24 ঘন্টা প্রেমিকের মতো আচরণ করা যায় না। এই বলে আদি একদম রাত্রির কাছাকাছি এসে দাঁড়ালো। বুকের মধ্যে সৃষ্টি হওয়া বেদনা নিয়েও নরম কণ্ঠে বলল, তোমার সাথে আমার যা সম্পর্ক ছিল রাত্রি, আজ তা নিজের অজান্তেই শেষ হয়ে গেল। আমার জীবনে মেয়ে এসেছে যেমন, চলেও গেছে কোনোরূপ ছায়া না ফেলে। কিন্তু তুমি চলে যাচ্ছ আমার সমস্ত মনকে ছাই করে দিয়ে। আমি তোমাকে কখনো প্রেমিকার নজরে দেখিনি, কিন্তু আমার সবসময়ই একটা চাওয়া ছিল যেন তোমার মতো একটা মেয়ে আমার প্রেমিকা হয়, বউ হয়। কিন্তু আজকে থেকে এই চাওয়াকে আমি নিজ হাতে খুন করলাম। তোমার সাথে 1.5 কি 2 বছরে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তাই আমার মনে হয়েছিল তুমি হয়তো কষ্ট পেয়ে সুইসাইড করতে পারো, কারণ আমি জানি তুমি ইব্রাহিমকে পছন্দ করো না। কিন্তু এই বিষয়েও তুমি নির্জীব রইলে,
অবশ্য এখন বললেও আমার কিছু যায় আসে না। যেখানে সম্পর্ক নেই সেখানে নির্লজ্জের মতো আমি তোমার উপর অধিকার ফলাতে চাই না। তবে কি জানো, মাঝে মধ্যে বুকের ভেতরে তোমার নামে যে ছন্দপাত হয় তা হয়তো আমি কোনোদিনও থামাতে পারবো না। রাত শেষ প্রায়, আলো ফুটছে আকাশে, কিন্তু মনের আলো কাল রাতেই নিভে গেছে। আদি কখনো ভাবতে পারেনি রাত্রি তাকে নিয়ে এমন চিন্তা করতে পারে। তবে আদির আচরণ যে আহামরি ভালো ছিল তা সে নিজেই স্বীকার করতে অপারগ। তবে একটা বিষয় কাল সকাল থেকেই অনুভব করছে আদি। গৌরবর্ণের ওই মেয়ে তাকে অন্যভাবে টানে। খয়েরি রঙের শাড়ি আর কাজল চোখের দৃষ্টি বুকে জ্বালা ধরিয়ে দিতে যথেষ্ট। কিন্তু এসব চিন্তা এখন করে তো কোনো লাভ নেই। কালকে রাত 10টা নাগাদ আদি রাত্রিকে তার সেই বান্ধবীর বাড়িতে পৌঁছে দিয়েছিল, যার কথা বাসায় বলে রাত্রি এসেছিল আদির কাছে। বান্ধবীর বাড়িতে পৌঁছে দেওয়ার পরও রাত্রি কোনো কথা বলেনি। পুরো সময় জুড়ে মেয়েটা কেমন তবদা লেগেছিল। কিন্তু পৌঁছে দিয়ে আদি শেষবারের মতো বলেছিল, আমি তো নিকৃষ্টতম মানুষ, তাই তোমার জীবনের মূল্যবান ঘন্টা আর ব্যয় করলাম না। ভালো থেকো। আজকের পর আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। স্বর্ণালী আমাকে বদলে দিয়ে গিয়েছে অনেকটাই, বাকিটুকু আজ তুমি বদলে দিলে। এই কথা শেষে আদি বিষাদের হাসি হেসেছিল। তার হাসি রাত্রি দেখেছিল মনোযোগ দিয়ে, কিন্তু জবাব দেওয়ার মতো আগ্রহ তার ছিল না। ফলে শেষ বিদায়েও রাত্রি ছিল একদমই চুপচাপ। আদি, পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করছিল আদি। এইমাত্র সাজ্জাদ এসে পাশে দাঁড়িয়ে ডাকলো। আদির ভাবনায় বিভোর ছিল বলে সামান্য নড়ে চড়ে উঠল, তবে কিছু না বলে কেবল সাজ্জাদের দিকে এগিয়ে গেল। আমি স্বর্ণালী কেস নিয়ে ঢাকা ছিলাম, এইমাত্র এলাম। জহিরকে শুনলাম অ্যারেস্ট করেছে, কিন্তু তুই সারা রাত ধরে এখানে কেন? সাজ্জাদের প্রশ্ন আদি বুঝতে পারলো, তবুও অবুঝের মতো জিজ্ঞাসা করল। তাহলে কই থাকবো? কই থাকবি মানে? তোর না রাতের সাথে থাকার কথা ছিল, কিন্তু জহিরের বিপত্তাই। কি হয়েছে দোস্ত? প্রশ্ন করেই সাজ্জাদ আদির কাঁধে হাত রাখলো। আন্তরিক হওয়ার চেষ্টা করে আদির খবর নিতে চাইল, কিন্তু আদি রাত্রিকে নিয়ে কিছু বলতে চায় না, তাই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। আরে আমার আবার কি হবে? হয়েছে বলেই তো জিজ্ঞাসা করছি। জহির তোর পেয়ারে দোস্ত না যে তুই রাত্রিকে ফেলে চলে আসবি? আই নো ম্যান, আমি জানি তুই রাত্রি কতটুকু। আদি বাধা দিয়ে জিজ্ঞাসা করলো। ছাড়ো এসব। ওই মেয়ের লাশ পেলি? সাজ্জাদ ঠোঁট টিপে মাথা নেড়ে বলল। হ্যাঁ, ঢাকা মেডিকেলে পাওয়া গেছে। স্বর্ণালীর মতোই ওর অবস্থা। আদি আটকে উঠল। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি, ওর লাশের অবস্থা একদম হুবহু স্বর্ণালীর মতো। আর আমার ধারণা হলো এটা কোনো সিরিয়াল কিলিং, কারণ লাশের সংখ্যা কাউন্ট করে প্রায় 7-8টা হয়ে যায়। 7-8 জনকে একই প্রসেসে মারা হয়েছে আর কেউ খবর পায়নি? কি করে পাবে? লাশের তো অন্নগতি করা হতো। স্বর্ণালীর জন্যই না এসব সামনে এলো। তার মানে কি স্বর্ণালীর লাশও গুম করার চেষ্টা চলছিল? সাজ্জাদ মাথা নেড়ে বলল। হ্যাঁ, কিন্তু তোর জন্য পারেনি। আর এদিকে আমিও কেঁচো করতে গিয়ে সাপ পেয়ে গেলাম। ইনভেস্টিগেশনে অনেক কিছু জানতে পেরেছি, তবে এখনও আরও অনেক কিছু জানা বাকি। সে আমি জানি যে তুই ঠিক সব খুঁজে বের করে ফেলবি, কিন্তু জহিরের বিষয়টা কি হলো? ও আমার সাথে ঝগড়া ঝামেলা করলেও ছেলে হিসেবে ভালো। তবে জহির যে আমার বাসার সামনে থাকা মেয়ের সাথে প্রেম করে সেটা অবশ্য আমি জানতাম না। দেখ, আমি ওর হয়ে সাফাই গাইছি না। ছেলেটা সত্যিই ভালো। ওর জন্য কেন মেয়েটি সুইসাইড করতে যাবে? এই মেয়ের তো কদিন আগে বিয়ে ভেঙে গেছে। ওর বাপ ভাইয়ের বিষয় নিয়ে ওর জীবন পুরা নরক হয়ে উঠেছে। আমার মনে হয় ওর মৃত্যুর পেছনে অন্য কেউ আছে যারা স্বর্ণালী এবং অন্য লাশগুলোর সাথে জড়িত। তবে এমনও হতে পারে বাপ ভাইয়ের প্রতি প্রতিশোধ নিতে ওকে সুইসাইড করতে বাধ্য করেছে, আর সেই দায় জহিরের উপর চাপিয়ে দিয়েছে। আদির কথা শুনে সাজ্জাদ আচমকা ভ্রুকুটি করে বলে উঠল। কি বললি? বাধ্য করেছে? আরে শালা, এই বিষয়টা কেমন করে আমার মাথায় এলো না? কি হয়েছে? আদি কিছুই বুঝতে পারছে না। থ্যাঙ্কস রে, কেস নিয়ে আরও 20% তুই খোলাসা করতে সাহায্য করলি। বাকি কথা পরে তোকে জানাবো। এখন তুই বাড়ি যা, তোর প্রেশার বাড়লে অন্য সমস্যা হতে পারে। তুই গিয়ে একটা লম্বা ঘুম দে, আর আমি চললাম ঢাকায়। অবাক হলো আদি। এখন আবার ঢাকায় যাবি? সাজ্জাদ মৃদু হেসে জবাব দিল। ঢাকায় তো সব রহস্য কচুরিপানার মতো ভাসে। নে নে, যা এবার, দেরি করিস না। চোখ খুলল আদি। কতক্ষণ ঘুমিয়েছে তা সে জানে না। ঘরময় অন্ধকার হয়ে আছে, জানলার পর্দায়ও অন্ধকার লেপ্টে আছে, মানে দিন ফুরিয়ে রাত হয়ে গেছে। ঘুমানোর আগে সে তার আম্মাকে বলেছিল, আমার ক্লান্ত লাগছে আম্মা, 2 দিন অনেক ঝড় গেছে, এখন আমি ঘুমাবো। আমায় যেন কেউ বিরক্ত না করে। কিছু খেয়ে তারপর না হয় ঘুমা।
প্রেশারের ওষুধ তো খাওয়ার দরকার। আদির মা আপত্তি জানিয়েছিল, কিন্তু লাভ হয়নি। আদি স্পষ্ট মানা করে বলেছিল, আমার এখন কিছু ভালো লাগছে না, ঘুম থেকে উঠে তারপরে খাবো। কিন্তু বাপ, আদি তার আম্মাকে আপত্তি জানানোর সুযোগ দেয়নি। ঘুমিয়ে পড়েছিল খাবার আর ওষুধ না খেয়েই। এখনও সে ঘুমিয়ে থাকতো, কিন্তু হঠাৎ ফোন বেজে উঠল বলে ঘুমের সমাপ্তি হলো। বালিশের পাশে থাকা ফোনটা হাতে নিয়ে আদি দেখলো অপরিচিত নম্বর থেকে কল এসেছে। ঘুম চোখে অবাক হলো সে এবং রিসিভ করে বলল, হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। একটা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেল আদি। সালামের জবাব দিয়ে বিস্মিত গলায় সে জানতে চাইল, কে আপনি? আমি আদি আরও প্রশ্ন করার আগে মেয়েটা বলে উঠল, ভাইয়া আমি রাত্রির বান্ধবী শর্মি। কালকে আপনি যার বাসায় ওকে রেখে গেলেন। এবার চিনতে পেরে আদি বলল। ও আচ্ছা। জবাব দিতে গিয়ে শোয়া থেকে উঠে বসলো আদি। এরপর গা ঝেড়ে বলে উঠল, হ্যাঁ আপু, চিনতে পেরেছি আপনাকে। বলুন কী জন্য কল করলেন? শর্মি একটু সময় নিল, এরপর আমতা আমতা করে বলল, ভাইয়া আপনি কি এক্ষুনি একবার আমাদের বাসায় আসতে পারবেন? শর্মির এমন প্রশ্ন শুনে হতবাক হয়ে গেল আদি। জিজ্ঞাসা করল, কেন, কি হয়েছে? এ প্রশ্ন করেই হঠাৎ আদির মন কেমন করে উঠল। শঙ্কা নিয়ে পুনরায় প্রশ্ন করল, রাত্রি রাত্রি ঠিক আছে তো? আপনি আসুন আগে, এক্ষুনি একবার আসুন। আমি ফোনে ঠিক করে সব বলতে পারবো না। কিন্তু আপনি আমাকে ফোনে কিছু তো বলুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আদি হতভম্ব যেন প্রায়। এদিকে শর্মি ব্যস্ত ভঙ্গিতে বলল, প্লিজ ভাইয়া আগে আসুন, এরপর সব বলছি। অজ্ঞতা আদি রাজি হলো। হ্যাঁ আমি আসছি। আদি বাপ আমার, এমন অনিয়ম করিস না। তোর ব্লাড প্রেশারের কিন্তু আমার নাম নিচ্ছে না। এমন চলতে থাকলে একটা অঘটন ঘটতে কিন্তু বেশি দেরি হবে না। তুই চাইছিস আমার ভরা বুক খালি করে দিতে? আদি বিছানায় শুয়ে আছে কপালে হাত ঠেকিয়ে। তার জীবনে একের পর এক কাণ্ড ঘটে চলেছে, ফলে সে বারংবার দিশেহারা হয়ে পড়ছে। নাওয়া খাওয়া সব যেন উঠে গেছে প্রায়। ফলে ব্লাড প্রেশারে দেখা দিয়েছে অস্বাভাবিক তারতম্য। এতে আদির আম্মা অস্থির হয়ে উঠছেন, কিন্তু তা নিয়ে আদি কিছু ভাবতে চায় না। বিক্ষিপ্ত মনে আর কতক্ষণ ভাবা যায়। হঠাৎ ফোন বেজে উঠল। আদি তার আম্মার কথাবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে ফোন রিসিভ করলো। এতে ক্ষুব্ধ মনে আদির আম্মা চলে গেলেন। বলো সাজ্জাদ। কি বলবো, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? আমি এত মানা করা সত্ত্বেও তুই কেন ইব্রাহিমের সাথে মারপিট করলি? মৃদু উত্তেজনা ভাসছে সাজ্জাদের কথায়। এদিকে আদি চুপ করে আছে বলে সাজ্জাদ জিজ্ঞাসা করল, চুপ করে আছিস কেন? আদি পাল্টা প্রশ্ন করল, কি বলবো? কি বলবি মানে? তুই একজন নামি দামি ডাক্তারের সাথে মারপিট করেছিস। বিষয়টা এত আগে ঘটেছে অথচ আমি কিছু জানলামও না। কেন এমন করলি? স্পষ্ট রাগ ভাসছে সাজ্জাদের কথায়। তো কি করতে বলছিস তুই আমাকে? ওই শালার জন্য আমার রাত্রিকে আমি হারিয়েছি, এরপরও একে ছেড়ে দিব সেই চিন্তা করছিস তুই? যা জানিস না তা নিয়ে কথা বলতে আসবি না। কোনটা জেনে তোর সাথে আমাকে কথা বলতে হবে? আর তুই আমার বন্ধু হয়ে ওই শালার সাইড নিয়ে কেন কথা বলছিস? রাত্রির বিষয়ে জেনেও তুই? তোর মাথা ঠিক নেই আদি। আমি এখন এই বিষয়ে কিছু বলতে চাই না। আগে স্বর্ণালী কেস মিটে যেতে দে, এরপর জোরের বিষয়, তারপর না হয় তোর বিষয়ে ফয়সলা করব। আদি কিছু বলতে চেয়েছিল, কিন্তু সাজ্জাদ তাকে সেই সুযোগ দিল না। রাগ ক্ষোভ নিয়ে আদি হাতের ফোন বিছানায় ছুড়ে দিল। বেশ কিছুদিনের অস্বাভাবিক ব্লাড প্রেশার আবার চরচর করে বাড়ছে। আদির অস্থির লাগছে, মনে হচ্ছে পৃথিবী যেন শেষ হয়ে যাবে। দ্রুত সে বাথরুমে ঢুকে পড়ল। বরাবরের মতো ঝর্ণা কলে মাথা রেখে নিজের তপ্ত রক্তকে শীতল করতে লাগলো আদি। এত উত্তেজনা আর বুকের জ্বালা নিয়েও রাত্রির সেই মুখখানা তার চোখের সামনে ভেসে উঠল। খয়েরি রঙের শাড়ি পরা, চোখে কাজল দেওয়া আর ভেজা চুলের এক আস্ত রাত্রিকে এই মুহূর্তে চোখের সামনে দেখতে পেয়ে আদি ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বিড়বিড় করল, এমন কেন করলে রাত্রি? আমার কথা একবারও ভাবলে না? আমি যে শেষ হয়ে যাচ্ছি, এত বড় শাস্তি দেওয়ার আগে একটাবার ভাবলেও না? রাতের আকাশ আর আকাশে মস্ত বড় চাঁদ, স্নিগ্ধতা ছেয়ে আছে সমস্ত চরাচরে। কিন্তু স্নিগ্ধতা সবসময় মনে প্রাণে প্রশান্তি আনে না, মাঝে মধ্যে একরাশ কান্নাও ডেকে আনে। আদিরাজ কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেরা হুটহাট কাটতে পারবে না। সমাজে ছেলেদের কান্নাকে কাপুরুষের স্বরূপ মনে করা হয়, তাই বুক ফাটা কান্নাকে আদি আজ পূর্ণিমার রাতে জায়গা দিতে চায় না। একটা দীর্ঘশ্বাস আচমকা বেরিয়ে এলো আদির বুক চিরে। আজ সকালে আচমকায় বুশরা মারা গেছে। কত শত কষ্ট নিয়ে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে ভাবতেই আদি যেন ভেঙে পড়ল। মেয়েটা বারবার আদির কাছে মিনতি করেছিল, শুধু একটা দিনের জন্য আমাকে গ্রহণ করো,
শুধু একটি দিন? বুশরার কথার প্রেক্ষিতে আদি নিশ্চুপ থেকে এসেছে বরাবরই। মাসখানেক আগে যা ঘটে গেছে রাত্রিকে ঘিরে, এরপর শুধু বুশরার কথা নয়, পৃথিবীতে কারো কথাই আদি কানে তুলতে চায় না। 1 মাস আগে যখন শর্মী কল করে আদিকে তার বাড়ি ডেকেছিল, আদি তখন ছুটে গিয়েছিল বেকুল মন নিয়ে। শর্মীকে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে আমাকে এবার সব বলুন। শর্মী কোনো উত্তর দেয়নি, শুধু একখানা চিঠি হাতে ধরিয়ে দিয়েছিল। চিঠি হাতে নিয়ে আদি পাথর হয়ে পড়তে শুরু করেছিল। রাত্রি লিখেছে, আব্বা, সরাসরি এসব কথা বলার সাহস কোনোদিন হতো না আমার। আজকেও হয়তো বলতে পারতাম না, কিন্তু জীবনের অন্তিম সময়ে একটা প্রশ্নের উত্তর চাই। মেয়ে হয়ে শিক্ষকতা করতে চাওয়া কি অনেক বড় অন্যায়? আমি বাণিজ্যে পড়তে চাইনি। বাংলায় অনার্স করে প্রাইভেট স্কুলে চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার অমতে আমাকে বাণিজ্যে পড়তে হলো। আমি বাংলা ভাষাকে বড় ভালোবাসতাম আর এখনো বাসি। এই ভাষার জন্য 1952 সালে রক্ত ঝরেছে। এটা জানার পর বাংলা ভাষার প্রতি একটা গোপন ভালোবাসা আমার অন্তরে জন্মেছিল। আমি চেয়েছিলাম আমার মাঝে বাংলাকে সব দিক দিয়ে আঁকড়ে রাখতে। তাই বাংলার ছাত্রী হয়ে বাংলার শিক্ষক হতে চেয়েছিলাম নিজের হাতে বাংলা মায়ের জন্য কিছু যোগ্য ছাত্র তৈরি করতে। কিন্তু তুমি দিলে না আমায় সে অনুমতি। আম্মার কাছে যখন বললে প্রাইভেট স্কুলে মাস্টারি করলে তোমার মানসম্মান যাবে, আমি খুব কেঁদেছিলাম। আমার বিজন ঘরে একাকী। তুমি আমার জন্য অনেক করেছো আব্বা, তাই এই শেষ মুহূর্তে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ আমার ভাগ্যের প্রতি। কেন এই ভাগ্যে শিক্ষকতার মতো মহান পেশাটা লেখা নেই? আম্মা, তোমাকে নিয়ে কিছু বলার নেই। আজ পর্যন্ত আমার বেঁচে থাকার অবলম্বন তুমি ছিলে। আমি জানি আমার মৃত্যুর সংবাদে তুমি অনেক ভেঙে পড়বে, কিন্তু আমি আর পারছি না। তোমাদের সবার মনের মতো চলতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসছে। খুব বড়লোক বাড়িতে আমার বিয়েটা ঠিক করলে, কিন্তু একবারও জানতে চাইলে না এটা আমার মত আছে কিনা। ওই ইব্রাহিমকে বিয়ে করলে আমি জীবন্ত লাশ হয়ে যেতাম। সারাদিন কুদৃষ্টি আর কটু কথা শোনাতো আমাকে। মুখ ফুটে আমি কাউকে কিছু বলতে পারতাম না। কান্না পেত আমার, খুব বেশি কান্না পেত। কিন্তু শুকনো বালিশে আর কত চোখের জল ঢেলে দিব। ভেবেছিলাম মরে যাব, কিন্তু কেন মরবো আমি? কোনো পাপ তো করিনি। তাই তোমাদের সবাইকে ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাচ্ছি। আমি জানি আমাকে তোমরা খুঁজে বের করতে পারবে, কিন্তু যদি আমাকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে ভুলেও আমার খোঁজ করো না। আল্লাহ সাক্ষী, তোমরা যদি আমাকে খুঁজে বের করো আর ওই ইব্রাহিমের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে আত্মহত্যা করতে আমি একবারও ভাববো না। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। রাত্রি। এমন চিঠি পড়ে সেদিন আদি ফুপিয়ে কেঁদে উঠেছিল আর ইব্রাহিমের প্রতি আক্রোশ জন্মেছিল। যার ফলশ্রুতিতে সে কয়েকদিন আগে ইব্রাহিমকে বেদম প্রহার করেছিল এবং আহত ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। রাত্রিকে যেদিন শর্মীর বাসায় পৌঁছে দিয়েছিল আদি, সেদিন ভেবেছিল হয়তো রাত্রির সাথে তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু রাত্রি পালিয়ে যাওয়ার পর থেকে আদি অনুভব করেছে বুকের ভিতর একটু একটু করে নতুন সম্পর্কের আবার জন্ম হয়েছে। রাত্রিকে খুঁজে বের করা কোনো কঠিন কাজ নয়, কিন্তু রাত্রি জেনে শুনে এমন প্রতিজ্ঞা করেছে যে আদি চাইলেও এখন আর রাত্রির সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু বুকের ভিতরের জ্বালা যে আর সহ্য করা যায় না। হঠাৎ বুক পকেটে থাকা ফোন কেঁপে উঠল। মৃদু কম্পন টের পেয়ে আদি বুঝতে পারল মেসেজ এসেছে। আদি মেসেজ ওপেন করে দেখলো অপরিচিত নাম্বার। ভ্রুকুটি করে তবুও পড়তে শুরু করলো। ভালোবাসা, ভালো লাগা এসব মন ঘটিত ব্যাপার, কিন্তু ভালোবাসার জন্ম হয়েও মনের মধ্যে তা কখনো সখনো ঘুমিয়ে থাকে। ঘুমন্ত মনের ভালোবাসাকে তাই জাগিয়ে দিতে হয়। যেমন তোমার উষ্ণ স্পর্শ আমার মনের মধ্যে ঘুমিয়ে থাকা ভালোবাসাকে জাগিয়ে তুলেছে। হ্যাঁ আদি, যেদিন জ্বরের ঘরে তুমি অবচেতন প্রায়, সেদিন আমি তোমার ঘরে গিয়েছিলাম। আমাকে দেখে এলোমেলো পা ফেলে ছুটে এসেছিলে। আমাকে তোমার তপ্ত গায়ের স্পর্শ দিয়ে জিজ্ঞাসা করেছি, রাত্রি, আমি কি তোমায় ভালোবাসি? বিশ্বাস করো, আমি তখন অর্ধেক যেন মরেই গিয়েছিলাম। এমন অনুভূতি আর হৃদয়ে কম্পন জীবনেও অনুভব করিনি। আর এটাও বুঝতে পারিনি আমি কখন তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ আদি, আজকে বলতে আর কোনো বাধা নেই যে আমি তোমাকে ভালোবাসি। হয়তো অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু সেটা কোনোদিন প্রকাশ পায়নি। আমিও জানতাম না সে কথা, কিন্তু তুমি আমাকে জানিয়ে দিলে। তোমাকে ভালোবাসি যখন জেনে গিয়েছি, তখন তোমার সাথে 24 ঘন্টা কাটাতে
আপত্তি কোথায়? তবে যেদিন মতামত জানিয়েছিলাম সেদিন ইব্রাহিম আমাকে নোংরা কথা শুনিয়েছিল, তাই রেগে গিয়ে তোমাকে হ্যাঁ বলেছিলাম। তবে বিশ্বাস করো, এমনিতেও হ্যাঁ বলতাম। আর বিষ কেন নিয়ে গিয়েছিলাম জানো? 24 ঘন্টা পার হওয়ার পর তোমাকে জিজ্ঞাসা করতাম, আদি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে? তুমি যদি এ প্রশ্নের না উত্তর দিতে তবে তোমার সম্মুখে আমি বিষ পান করতাম। তুমি নেশা করে উল্টাপাল্টা করলেও যাকে ভালোবাসি সে খুনি হলেও বা কি এসে যায়? তাই এসব জেনে শুনেও আমি পরোয়া করিনি, কিন্তু তোমাকে সেদিন মিথ্যে যুক্তি দেখিয়েছিলাম। আদি, তোমার সাথে আমি 24 ঘন্টা হয়তো পার করিনি, কিন্তু যতটুকু সময় কেটেছে তা আমার মনের মধ্যিখানে সাজিয়ে রেখেছি। যখনই মনে পড়ে তখন মনের মধ্যে আনন্দ জাগে। কিন্তু তুমি তো আমায় ভুল বুঝলে। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি তো আমাকে ভালোবাসো না আদি। বুশরা তো বড় গলায় বলেছে। আদি বলেছে রাত্রির মতো কাউকে না পেলে আমি বিয়ে করব না। কেন আদি? আমার মতো মেয়ে কেন? বলতে পারোনি যে আমাকে না পেলে বিয়ে করবে না? তোমরা ছেলেরা অরিজিনাল নিয়ে তৃপ্তি পাও না, তোমাদের ডুপ্লিকেট প্রয়োজন হয়। তোমরা সবাই এক কথাই বলো, তোমার মতো লাগবে, তোমার মতো লাগবে, তোমাকেই লাগবে। এটা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। আদি, আজকে সত্যি করে একটা কথা জানতে চাই। আমি কি কারোর প্রেমিকা হওয়ার যোগ্য নই? আমি কি কারোর বউ হওয়ার যোগ্য নই? অন্যদের কথা বাদ দিই, যদি সরাসরি তোমার বিষয়ে জানতে চাই তাহলে আজকেও কি একই কথা বলবে? আমি তোমাকে ভালোবাসি আদি। যে আমি মুখ ফুটে দুটি কথা বলি না, সেই আমি নির্লজ্জের মতো 1000 বার ভালোবাসি ভালোবাসি বলছি। তোমার জন্য নিজের পরিবার ছেড়ে আজ কোথায় পড়ে আছি। সে রাতে তোমার কথাগুলো শুনে আমার মরতে ইচ্ছে করেছিল। মনের মধ্যে শুধু প্রশ্ন জেগেছে, আদিকে আমাকে ভালোবাসে না? লজ্জার মাথা খেয়ে আজ কত কথা বলে দিলাম। আজ আমি পারিনি নিজের অন্তরে জমা তোমার প্রতি ভালোবাসা লুকিয়ে রাখতে। তাই চোখ বুঝে যা পেরেছি ভেবেছি, আর কাপা হাতে আমার অগোছালো ভাবনাগুলো লিখেছি। তোমাকে আমি কোনোদিন জোর করব না, আর দোষও দিব না, কিন্তু আমার জীবন থেকে তোমার নামটা কোনোদিনও মুছতে পারবো না। যার জন্য গৌতম বুদ্ধের মতো আষাঢ়ী পূর্ণিমায় বৈরাগী হয়েছে আমার মন, তাকে হৃদয় থেকে তারাই কি করে বলো? রাত্রি। ঘুম ভাঙতেই ফোন হাতে নিল রাত্রি। আগের সিম কার্ড বদলে সে নতুন সিম কার্ড নিয়েছে। এই নম্বর আপাতত শর্মী ছাড়া কেউ জানে না। তবে গতকাল রাতে আদিকে মেসেজ পাঠিয়েছিল। মেসেজ পাঠিয়ে রাত্রি জেগেছিল রাত 2টো অবধি, কিন্তু আদি কোনো জবাব দেয়নি। খুব কান্না পেয়েছিল, তবে সে নিজের মনকে শক্ত করে বুঝিয়েছিল কেউ ভালোবাসতে না চাইলে তাকে জোর করা যায় না। ফোনের স্ক্রিন ওপেন করতেই রাত্রি দেখতে পেল শর্মীর নম্বর থেকে অনেকগুলো কল এসেছে। এত কল করার তো কথা নয়, তাই রাত্রি অবাক হলো এবং প্রায় সাথে সাথে শর্মীকে কল করলো। কি হয়েছে? এত কল করলি কেন? কোথায় ছিলি তুই? আমি তোকে... আরে এত উত্তেজিত কেন হচ্ছিস? আমি তো বোর্ডিংয়েই ছিলাম। আসলে কালকে রাতে ঘুমোতে অনেক দেরি হয়েছে, তাই ঘুমানোর আগে ফোন সাইলেন্ট করে রেখেছিলাম, যেন যাতে সাত সকালে ফোন আমাকে তুলতে না দেয়। শর্মী বিরক্ত হলো। রাত্রি থাম প্লিজ। ওদিকে যে কি অঘটন ঘটেছে সে খবর কি তোর কাছে আছে? তুই এক্ষুনি স্কয়ার হসপিটালে আয়। হসপিটাল যাব মানে? হতভম্ব হয়ে গেল রাত্রি। শর্মীর অবস্থাও বেশ করুণ মনে হচ্ছে, ফলে রাত্রির মনে অজানা ভয় কাজ করছে। আদি আদি শর্মী আমতা আমতা করলো। আদি? কি হয়েছে আদি? ব্যস্ত হলো রাত্রি। গতকাল রাতে আদি স্ট্রোক করেছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আইসিইউতে আছে। ডাক্তার জানিয়েছে অবস্থা ভালো নয়। তুই প্লিজ নিজেকে শক্ত কর আর এক্ষুনি হসপিটালে যা। আমার কিছু ভালো লাগছে না। স্তব্ধ হয়ে গেল রাত্রি। নিজের কানকে সে বিশ্বাসই করাতে পারছে না। এমন খবর শুনে কী রকম প্রতিক্রিয়া দেখাতে হয় তাও রাত্রি বুঝতে পারছে না। রাত্রি নিজেকে শক্ত কর, ভেঙে পড়িস না। শর্মী বলেই যাচ্ছে, কিন্তু কোনো কথাই রাত্রির কানে যাচ্ছে না। নিস্তেজ হওয়া শরীর যেন আঁকড়ে ধরার ক্ষমতা হারিয়ে ফেলছে। ফলে রাত্রির হাত থেকে ফোন পড়ে গেল আর সে নিজেও দুম করে মেঝেতে বসে পড়ল। 2 হাতে মুখ ঢেকে রাত্রি ফুপিয়ে কেঁদে উঠল আর একটাই শব্দ উচ্চারণ করল, আদি। বাস থেকে নেমে রিক্সা নিল রাত্রি। বাড়ি ছেড়ে সে তার ইউনিভার্সিটির পাশেই একটা ডেঙিতে সিট নিয়েছিল। বাড়ি থেকে ইউনিভার্সিটি ছিল 1 ঘন্টার পথ। বাসে আসা যাওয়া করার অভ্যাস তার আগে থেকেই ছিল,
কিন্তু আজকে স্কোয়ার হসপিটালে আসতে গিয়ে সে অনুভব করলো যেন পথঘাট তার কিচ্ছু চেনা না। এখন দ্বীপ্রহর চলছে, মাথার উপর কড়কড়ে রোদ, কিন্তু এসব নিয়ে তো আর চিন্তা করার সময় নেই। অন্তর জ্বলছে অবিরাম। রাত্রি বিশ্বাস করতে না পারলেও সে জানে আদি নিজের প্রতি কতটুকু অবহেলা করে। ব্লাড প্রেশারের রোগী হয়েও আদি নিজের প্রতি খেয়াল রাখেনি। এমন অযত্নে একটা অঘটন হওয়া আর কি এমন বড় ব্যাপার? কিন্তু কালকে রাতেই কেন এসব হলো? তাহলে কি রাত্রির মেসেজ আদির এই অবস্থার জন্য দায়ী? এমন চিন্তা মাথায় আসতেই রাত্রি পাগলপ্রায় হয়ে পড়ছে। বুকের ভিতর সাগর সমান দুঃখ জল নিয়ে রাত্রি ছুটছে আদির কাছে। রাত্রি জানে না আদি কোথায় আছে, অর্থাৎ কত নাম্বার রুমে তাকে পাওয়া যাবে। এখানে আসার আগে রাত্রি একবার ভেবেছিল, বাসায় ফোন করে কি জেনে নেব? কিন্তু সাথে সাথে এই চিন্তা বাদ দিয়ে শর্মিকে বলেছে আদির সম্পূর্ণ তথ্য জোগাড় করতে। শর্মি বলেছে, তুই আগে হসপিটালে পৌঁছে যা, আমি এর মধ্যেই তোকে সব টেক্সট করে দেবো। রাত্রি ছুটতে ছুটতে থেমে গেল। অবাক আর রাগ এই মুহূর্তে তাকে ঘিরে ধরল, কারণ সাদা কোট পরে ইব্রাহিম দাঁড়িয়ে আছে তারই চোখের সামনে। রাত্রে ভুলেই গিয়েছিল যে কিছুদিন আগে ইব্রাহিম পাকাপাকিভাবে স্কোয়ার হসপিটালের ডক্টর হিসেবে নিয়োগ পেয়েছে। রাত্রি অবশ্য এই তথ্য জেনে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কিন্তু ইব্রাহিমের মুখোমুখি হয়ে তার সমস্ত শরীরে অদৃশ্য কাঁটা যেন ফুটছে অতিরিক্ত রাগে। ইব্রাহিমকে পাশ কাটিয়ে রাত্রি চলে যেতে চাইল, কিন্তু ইব্রাহিম রাত্রির পথ আটকে বলল, তোমার সাথে আমার কথা আছে। আমার কারোর সাথে কোনো কথা নেই। তোমার কথা শুনতে চাইছে কে? কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে। রাত্রি তীক্ষ্ণ চোখে তাকালো ইব্রাহিমের দিকে। তার চোখে জল টলমল করছে। কেঁদে কুটে ভারী হওয়া গলায় রাত্রি বলল, একটা মানুষ আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে, আর আপনি আমার সাথে। রাত্রি প্লিজ আমার। ইব্রাহিম ভালোভাবেই রাত্রিকে বোঝাতে চাইল, কিন্তু রাত্রি নাছরবান্দা হয়ে উঠতেই ইব্রাহিম ধমকে উঠল, চুপ, একদম চুপ। আমার কথা শেষ আর আগে কোথাও যাওয়া চলবে না। কথা শেষ হতে হতে যদি কেউ মরেও যায়, আমার কোনো মাথা ব্যথা নেই। এই বলে ইব্রাহিম রাত্রির হাত টেনে হাঁটতে শুরু করলো, আর রাত্রি হাত ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে বলে উঠল, হাত ছাড়ুন আবার। হসপিটাল ভর্তি লোকের সামনে তামাশা করবেন না, হাত ছাড়ুন বলছি। ইব্রাহিম রাত্রির কথা কানে তুলল না। হসপিটালের এক নিরিবিলি জায়গায় এনে রাত্রিকে দাঁড় করিয়ে দিল। রাত্রির হাত এরই মধ্যে রাত্রি ছাড়িয়ে নিল, আর নিজ জীবনের প্রথম নিজের হাতের 5 আঙ্গুল কোনো ছেলের গালে বসিয়ে দিল। সশব্দে চর খেয়ে ইব্রাহিম মেঝের দিকে ঝুঁকে গেছে। নিজের গালে হাত রেখে ইব্রাহিম যখন রাত্রির দিকে তাকালো, তখন রাত্রির চোখে মুখে রাগের অন্য এক আগুন দেখতে পেল। এতে আরও তবদা খেয়ে গেল ইব্রাহিম, কিন্তু তার মাঝেও রাগের সৃষ্টি হচ্ছে। রাগে সে রাত্রির বাহু চেপে ফুঁসে উঠল, এই থাপ্পড় আমি তোমাকে দিতে চেয়েছিলাম বহু আগেই, কিন্তু দেওয়া হয়নি, কারণ তোমার মুখের দিকে তাকালেই আমার মন কেমন করে উঠত। তোমার মাঝে আমি সন্ধ্যাকে দেখতে পেতাম, তাই হয়তো তোমাকে বিয়ে করবো না ঠিক করেও নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, রাত্রিকে কি আমার বিয়ে করা উচিত? কিন্তু পরে মনে হলো একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করে কী লাভ? সারা জীবন শুধু পস্তাতে হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও তোমাকে নোংরা কথা শোনাতাম। আমি এমন করতাম যেন তুমি বিয়ে ভেঙে দাও, কারণ আমার বাপ আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর রাত্রি, তোমার ভালো চাইতে গিয়ে নিজের এমন হাল হবে আমি স্বপ্নেও ভাবিনি। তুমি কি নাকি চিঠিতে লিখে বাড়ি ছেড়েছ। এদিকে আদি ভেবে বসে আছে আমার জন্য তুমি বাড়ি ছেড়েছ, আর সে আমাকে কুকুরের মতো মেরে হাসপাতালে পাঠিয়েছে। আর ইব্রাহিম আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ তার ফোন বেজে উঠল। তাই সে রাত্রিকে ছেড়ে দিয়ে ফোন হাতে নিল। কল রিসিভ করে বলল, সাজ্জাদ স্যার বলুন। রাত্রির দিকে তাকিয়ে ইব্রাহিম আবার জবাব দিল, হ্যাঁ এসেছে, আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে রাত্রির বুঝতে অসুবিধা হয়নি যে ইব্রাহিম তার কথাই বলছে। ইব্রাহিম বলে গেল, আপনি শীঘ্রই আসুন, সামলানো কঠিন হয়ে যাচ্ছে। আদির বিষয়ে আমার উপর সারুন, আপনি এসে আগে এই ধানিলঙ্গাকে সামলান। এরপর ইব্রাহিম সাজ্জাদকে বলে দিল কোথায় আসতে হবে এবং কল কেটে দিল। রাত্রি আচমকা নির্জীব হয়ে গেল। থমথমে বদনে সে মেঝেতে তাকিয়ে আছে। সাজ্জাদের সাথে কথা শেষ করেও ইব্রাহিম রাত্রির দিকে তাকিয়ে আছে। না, এই চেহারায় কোনো আগুন নেই যা পুরুষের চোখ ধাঁধিয়ে দিতে পারে। ঝলসানো রূপের অধিকারীও রাত্রি নয়। তাহলে কি এমন আছে রাত্রির মাঝে? ইব্রাহিম হয়তো রাত্রির ভালোর জন্য তাকে নোংরা কথা শোনাতো, কিন্তু এই মেয়ের দিকে তাকিয়ে থাকলে সত্যি নেশা হয়ে যায়। ইব্রাহিম গল্প উপন্যাসে কখনো বিবর হওয়ার মতো লোক নয়, তবে জীবনানন্দ দাশের সেই বনলতা সেনের কথা সে শুনেছে, যার চোখ নাকি পাখির নীরের মতো।
ইব্রাহিমের কানে জীবনানন্দ দাশের সে কবিতার লাইন প্রায়শই বেজে ওঠে। পাখির নীরের মতো চোখ দুটি তোমার, এই লাইন খুব বেশি মনে পড়ে যখন রাত্রি তার চোখের চাহনিতে ইব্রাহিমের বুকে তোলপাড় সৃষ্টি করে। সত্যি তখন ইব্রাহিমের মনে হয়, আমি জীবনন্দনের বনলতা সেনকে দেখিনি পাখির নীরের মতো চোখের অধিকারী কোনো রমণীকে, কিন্তু আমি তোমাকে দেখেছি রাত্রি, যার চোখে তারা আমার বুকের ভেতর ভাঙচুর করে সারা বেলা। এতক্ষণ ধরে ইব্রাহিম রাত্রির দিকে তাকিয়ে আছে, কিন্তু এই মেয়ে একটা বারও চোখ তুলে দেখলো না সুদর্শন এক যুবকের চোখে তাকে দেখার কত ব্যাকুলতা। হঠাৎ আদির কথা মনে পড়তেই ইব্রাহিম নিঃশব্দে হেসে উঠল। বিষাদের হাসিতে তার মুখের আকাশ বদলে যেতেই সে রাত্রির থেকে চোখ সরিয়ে নিল। ভাবল, শালা আমার চেয়ে হ্যামসাম নয়, না আছে ভালো চাকরি আর না আছে শিক্ষাগত যোগ্যতা, অথচ ইব্রাহিম হঠাৎ তার ভাবনা থামিয়ে দিল। বুঝতে পারছে যে সে আদিকে হিংসা করছে, তাও রাত্রির মতো একটা মেয়ের জন্য যার না আছে বাপের টাকা আর না আছে বিশ্বসেরা রূপ। ইব্রাহিম, নিজের নাম শুনতে পেয়ে ফিরে তাকালো ইব্রাহিম। আদির বন্ধু সাজ্জাদ এগিয়ে আসছে। কাছাকাছি হতেই ইব্রাহিম হ্যান্ডশেক করে বলল, এবার একে বুঝিয়ে বলুন, আদির মতো এও আমার সাথে মারপিট করছে। ইব্রাহিমের কথা শুনে সাজ্জাদ অবাক হাসি হেসে রাত্রিকে জিজ্ঞাসা করল, এটা কি সত্যি রাত্রি? রাত্রি সাজ্জাদকে চেনে, কিন্তু সাজ্জাদের সাথে ইব্রাহিমের কবে সম্পর্ক হলো সেটাই সে ভাবছে। আর ভাবছে বলে কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। রাত্রির নীরবতা দেখে সাজ্জাদ এগিয়ে এসে রাত্রিকে বোঝাতে শুরু করলো। রাত্রি, আমি ডক্টর ইব্রাহিমকে বলেছিলাম তোমাকে সব খুলে বলতে, কিন্তু তুমি মনে হচ্ছে শুনতে চাচ্ছ না, তাই আমি। রাত্রি হঠাৎ সাজ্জাদকে থামিয়ে দিয়ে বলল, আপনি তো আদির বন্ধু। আপনার বন্ধু আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে আর আপনিও আমাকে আটকে রেখেছেন। আপনারা কি চাইলেই বড় অঘটন ঘটার আগে আমি যেন আদিকে দেখতে না পারি? রাত্রি, তুমি ভুল। সাজ্জাদ কিছু বলতে চাইলো, কিন্তু এবারও বাধাপ্রাপ্ত হলো। ইব্রাহিম তাকালো। সাজ্জাদ স্যার, একে আদির কাছে বরং নিয়ে যান, লাশ দেখে যদি এর হুঁশ ফেরে। লাশ মানে? হতভম্ব হয়ে গেল রাত্রি, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে সাজ্জাদ পা বাড়িয়ে বলল, এসে আমাদের সাথে। লাশ কেন? কি হয়েছে আদির আপনারা? রাত্রি কেঁদে দিল প্রায়। আর এসব দেখে ইব্রাহিম বিরক্ত হয়ে বলল, ধ্যাৎ, কিছু হলে কান্নাকাটি, এসব কান্নাকাটি একদম সহ্য হয় না, চুপচাপ চলো নয়তো। রাত্রি আর কথা বাড়ালো না, চুপচাপ সাজ্জাদ এবং ইব্রাহিমকে অনুসরণ করতে লাগলো। প্রায় 5 মিনিট আকাশ সমান কান্না চেপে যখন একটা রুমে এসে সবাই থামলো, তখন বিছানায় থাকা আদির নিথর দেহের কাছে ছুটে গিয়ে রাত্রি মরা কান্না জুড়ে দিল। রুমে যে নিজের আব্বা আম্মা এবং আদির আব্বা আম্মা আছে তা রাত্রি তোয়াক্কা করলো না। সবাই হঠাৎ রাত্রিকে দেখে চমকে গেল। পেছন থেকে সাজ্জাদের করা ইশারা কিচ্ছুটি বলল না। সাজ্জাদ আবারও ইশারা করতে আদিল এবং রাত্রির আব্বা আম্মা রুম ছেড়ে চলে গেল। এদিকে রাত্রি কেঁদে চলেছে আর আদি লাশ হয়ে পড়ে আছে। হঠাৎ সাজ্জাদ চলে এলো আদির বিছানার কাছে, তারপর বলল, আদি ওঠ, সবাই বাইরে চলে গেছে। সাজ্জাদের এমন কথা শুনে রাতের কান্না আচম্বিতে থেমে গেল। রাত্রি মেঝেতে বসে সাদা বিছানায় মুখ গুজে ফুপিয়ে কাঁদছিল। এখন অশ্রু ভেজা চোখে সাজ্জাদকে দেখছে আর তার কথাগুলো বোঝার চেষ্টা করছে। এর মধ্যে আদিকে উঠে বসতে দেখে রাত্রি সমস্ত ভাবনা ফেলে উঠে দাঁড়িয়ে আদিকে জড়িয়ে ধরল। আবারও সে মরা কান্না জুড়ে দিয়ে বলতে লাগলো, আদি, আমি আমি রাত্রি প্রাণপণে কিছু বলতে যাচ্ছে, কিন্তু কান্নার বেগ এত বাড়ছে যে কিছুই মুখ দিয়ে বের হচ্ছে না। আদি রাত্রিকে বাহুডোরে আবদ্ধ করে নিয়েছিল। এখন হাতের বাঁধন শক্ত করে রাত্রির সুরেই বলল, আমি তোমাকে ভালোবাসি। মাত্র 3টা শব্দের জাদুকরি ছোঁয়ায় রাত্রির কান্না যেন রোধ করল। আদিকে হারানোর যে যন্ত্রণা রাত্রি এতক্ষণ ধরে অনুভব করছিল তা এখন সরে যাচ্ছে একটু একটু করে। সমস্ত ব্যাকুলতা মনের আগাছ থেকে সরে গিয়ে সেখানে লজ্জার বৃষ্টি নামছে, আর এতেই রাত্রি গুটিয়ে যাচ্ছে। রাত্রি, আদির ডাকে রাত্রি সাড়া দিল না। লজ্জার অদৃশ্য জালে আবদ্ধ হয়ে থাকলে কি আর উত্তর দেওয়া যায়? আদিও বুঝতে পারছে আর দেখতে পারছে পাশে দাঁড়িয়ে সাজ্জাদ মিটমিট করে হাসছে। এতে আদিও নিজের মাঝে লজ্জা অনুভব করছে, কিন্তু বহু প্রত্যাশিত ব্যক্তিটা যখন নিজের বুকেই মাথা গুজে দেওয়ার ঠাঁই খুঁজে নেয়, তখন কি লজ্জাকে প্রশ্রয় দেওয়া যায়? রাত্রি কেমন আছো? আবারও আদি প্রশ্ন করলো। এই প্রশ্নের উত্তরে রাত্রি আবারও নীরব হয়ে রইল, কিন্তু আদি ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো, লজ্জা জড়ানো চোখ নামিয়ে রাখলো। এদিকে তাদের এসব কাণ্ড দেখে ইব্রাহিম অস্থিরতা প্রকাশ করে বলল, আদি, আগে আমার বিষয়টা রাত্রিকে ক্লিয়ার করেন, আমি ঠিক শান্তি পাচ্ছি না। তাছাড়া ও আমাকে চর মেরেছে, আজ পর্যন্ত কোনো মেয়ের এমন সাহস হয়নি, আমি ঠিক নিতে পারছি না বিষয়টা।
ইব্রাহিমের কথা শুনে আদি অবাক হয়ে জিজ্ঞাসা করল, সত্যি চর মেরেছে? ভাই, এত অবাক হবেন না। এ হলো দানি লঙ্কা। এমনিতেই চুপচাপ, কিন্তু খেপে গেলে যাচ্ছে তাই করে বসে। আদির এখনও বিশ্বাস হচ্ছে না, তবে সেটি প্রকাশ করে সে ইব্রাহিমকে বলল, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমিও তো আপনাকে মেরে। না না, ক্ষমা চাইতে হবে না। আপনি শুধু আমার বিষয়টা ক্লিয়ার করুন। আমাকে একটু পরেই যেতে হবে। ঠিক আছে, আমি বলছি। এই বলে আদি এবার রাত্রিকে বোঝাতে শুরু করলো। রাত্রি, আমি যা বলছি মন দিয়ে শোনো। স্বর্ণালীর আত্মহত্যার পেছনে জড়িত ব্যক্তিদের ধরা হয়েছে, এমনকি তাদের বিচার কাজ চলছে। আমি পত্রিকায় দেখেছি ঢাকা মেডিকেলের এবং স্কয়ারের দুজন বড় ডক্টরের নোংরামি শিকার হয়েছে স্বর্ণালী, আর তাদের সাথে জড়িত ছিল তোমার বন্ধু জহিরও। তোমার বাড়ির পাশে যে মেয়েটা আত্মহত্যা করেছে তার পেছনে জহিরের হাত ছিল। হ্যাঁ, মূলত জহির বিভিন্ন ছেলেদের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রেম করত। এরপর কোনো মেয়ে অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে, নয়তো স্কোয়ারে যাওয়ার কথা বলতো। এরপর তারা সেখানে চেক আপ করতে গেলে অজ্ঞান করে তাদের ভিডিও তৈরি করা হতো। ভিডিও দেখিয়ে যখন ব্ল্যাকমেইল করতো, তখন মেয়েগুলো আত্মসম্মানের ভয়ে আত্মহত্যা করত। তবে এমন ঘটনা বেশি ঘটতো বিভিন্ন লেডিস বোর্ডিংয়ে। সেই বোর্ডিংয়ের সাথে জহির সহ অন্য 2 ডাক্তারের যোগাযোগ ছিল, ফলে মেয়েগুলো মারা গেলেই তাদের হাতে লাশ তুলে দিত আর তারা ভোগ করে। আদি ঘৃণায় আর কথা বাড়াতে পারল না। ওকে আচমকা থেমে যেতে দেখে সাজ্জাদ এবার বলতে শুরু করলো, এরপর পালা করে 2 ডাক্তার যথাক্রমে রফিক আর সাইফুল ভোগ করত, আর সঙ্গী হতো জহির। জীবিত অবস্থায় জহির ভোগ করত, আর মৃত লাশকে ভোগ করত সাইফুল। এদিকে রফিকের এসবের নেশা নেই, সে মানুষের মগজ খেতে ভালোবাসত, ফলে 3 জনে চুক্তি করে এসব কাজ করত। এদের 3 জনের কীভাবে সাক্ষাৎ হলো সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এদের রহস্য উদ্ঘাটন করা সহজ হতো না যদি ইব্রাহিম সাহায্য করত। ইব্রাহিমের নাম শুনে চমকে তাকালো রাত্রি। তার চোখে অবিশ্বাসের ছায়া দেখে সাজ্জাদ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ইব্রাহিমের সাহায্যে আমরা এদের ধরতে পেরেছি। ইব্রাহিমের শিক্ষক ছিল রফিক। ছাত্র অবস্থায় স্যারকে সন্দেহ করার কারণে ওকে কঠিন শাস্তি পেতে হয়েছিল। এমনকি ডাক্তার হিসেবে যখন হাসপাতালে যোগ দিল, তখন নিজের প্রেমিকাকে তাদের হাতে বন্দি হতে দেখল। এমন করুণ কাহিনী শুনে রাত্রির মন যেন নিজের অজান্তেই কেঁদে উঠল। এই প্রথম ইব্রাহিমের দিকে মায়ার দৃষ্টি দিল। ইব্রাহিম মুগ্ধ হয়ে সে দৃষ্টি নিজের অন্তরে সঁপে নিয়ে চোখ নামিয়ে নিল। এদিকে সাজ্জাদ বলে গেল, সন্ধ্যার সাথে ইব্রাহিমের পরিচয় হয় কলেজ জীবনে। একে অপরকে কবে ভালোবাসা শুরু করে তা তারাও জানতো না। তবে ইব্রাহিমকে ডাক্তার হিসেবে দেখার জন্য মেয়েটা অনেক ত্যাগ স্বীকার করেছিল, কিন্তু ভাগ্য মেয়েটার সাথে কেমন প্রতারণা করলো। মৃত্যুর আগে এবং পরে তাকে সাজ্জাদ স্যার, ওর কথা আর নাই বা বলবেন। আশা করি সব শোনার পর রাত্রি আর আমাকে ঘৃণা করবে না। আমি সন্ধ্যাকে আজও ভালোবাসি, তাই অন্য মেয়েকে বউ করতে ইচ্ছা হয়নি। কিন্তু এই কথা আমার বাপকে বোঝাতে পারিনি। ব্যর্থ হয়ে এই পথ অবলম্বন করেছিলাম। জানি এমন নোংরা পথ বেছে নিয়ে আমিও ছোটো মনে পরিচয় দিয়েছি, কিন্তু এতদিনে যে শাস্তি আমি তাদের দিতে পারিনি, আজ তারা তা পাচ্ছে বলে আমার বুকের উপর থেকে সমস্ত বোঝা হালকা হয়ে গেছে। সন্ধ্যার সাথে এমন হওয়ার পর আমি সবটুকু জেনে ফেলেছিলাম, কিন্তু তারা বলেছিল পুলিশের কাছে মুখ খুললে সন্ধ্যার লাশ আমার হাতে দিবে না। তাই আমি বিবেক বিক্রি করেছিলাম তাদের কাছে। আমার বিবেকের বিনিময়ে তারা সন্ধ্যার লাশ তুলে দিয়েছিল, আর আমি সেখান থেকে চলে এসেছিলাম। পত্রিকায় একের পর এক ঘটনা দেখেও চুপ করেছিলাম, কিন্তু জহির শেষ যে মেয়েটার সাথে কাণ্ড করলো সেটা আমি আর নিতে পারিনি। তাছাড়া সোনালির ব্যাপারে জেনেও ভাবলাম সন্ধ্যা তো এখন আর নেই, আমার হারানোর মতো কিছুই নেই। তাহলে চুপ করে থেকে আর কি হবে? এরপর সাজ্জাদ স্যারের সাথে দেখা করে সব বলে দিলাম। তার সাথে দেখা করে ফেরার পথেই আদির সাথে দেখা হয়। আর আদি এতক্ষণ চুপ ছিল, এবার ইব্রাহিমের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, ভুল বুঝে মারপিট করি এবং আপনাকে হাসপাতালে পাঠিয়ে দিই। আমি সত্যিই বুঝতে পারিনি আসলে রাত্রির হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাওয়া, আবার সে চিঠি। কিন্তু তোমার তো আইসিইউতে থাকার কথা। হঠাৎ রাত্রির এমন কথায় আদি ভরকে গেল, আর ইব্রাহিম হালকা হেসে বলল, নিন আদি, এবার ধানিলকাকে সামলান। আমি আর সাজ্জাদ স্যার বরং আসি। এই বলে ইব্রাহিম সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, চলুন। আদি ধরে রাখিস। সাজ্জাদ আদির কাঁধে হাত রেখে রাত্রিকে ইঙ্গিত করে কথাগুলো বলল। এরপর ইব্রাহিমকে নিয়ে রুম ছেড়ে দিল।
ইব্রাহিম রুম ছাড়ার আগে রাত থেকে মন ভরে একবার দেখে নিল এমন এক রমণীকে যে কিনা তার থমকে যাওয়া বুকে ক্ষণিকের জন্য তোলপাড় সৃষ্টি করেছিল। কি হয়েছিল তোমার? আর এসব কি? সবাই চলে যেতে রাত্রি আবার প্রশ্ন করল। আদি অপরাধী মুখ করে মিটমিট হাসছে আর ধীরে ধীরে রাত্রির ডান হাত দুটো চাপে ধরে বুকের বাঁ পাশে রেখে দিল। এরপর গাঢ় গলায় জিজ্ঞাসা করল, কিছু অনুভব করছো? তোমার হৃদয় স্পন্দন। বিনা প্রতিক্রিয়ায় রাত্রি উত্তর দিয়েছে বলে আদি সন্তুষ্ট হতে পারল না। ক্লান্ত চোখে তাকিয়ে বলল, তুমি চলে যাওয়ার পর এখানে বড় ব্যথা হতো। ব্যথায় রাতে ঘুম হতো না। প্রতি মুহূর্তে তোমাকে হারানোর বেদনায় আমি জিন্দা লাশ হয়ে দিন পার করতাম। এমন করে চলে গেলে যে তোমাকে খুঁজে বের করার পথও আমি। আদি থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে যখন আবার বলতে চাইলো তখন রাত্রি বলল, তুমি তো আমাকে ভালোবাসো না। বাসি না কে বলল? তুমি বলেছো, বুশরা বলেছে, আর 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 আমার মন বলেছে। তোমার মন ভুল বলেছে রাত্রি। এই শোনো না, আজ না তোমাকে সব বলবো, তুমি কি শুনবে? হঠাৎ আদি কেমন বাচ্চাদের সুরে কথা বলে উঠল। এতে রাত্রি হালকা হেসে উঠলে ও মিষ্টি স্বরে জবাব দিল, শুনবো। আমি হয়তো ছোট্টবেলা থেকেই তোমাকে ভালোবাসি, তবে ছোট্টবেলায় তো এসবের মানেই জানতাম না। কিন্তু স্কুল কলেজ পেরিয়ে এসে কিছু কিছু বুঝতাম। যখন ইউনিভার্সিটি শেষ হলো তখনও তোমাকে মনের কথা জানাইনি। আমি তোমার আব্বাকে জানাই আমি তোমাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। তিনি হালকা রাজি ছিলেন, কিন্তু তার ছোট ভাই এই বিষয়ে দ্বিমত করলো আর বলল গুন্ডার হাতে মেয়ে তুলে দিবে না। ব্যাস, তোমার জীবন থেকে সরে যেতে লাগলাম। কিন্তু যাকে ভালোবাসি তাকে কি আর বন্ধু করে রাখা যায়? তাই তোমার সাথে বাজে ব্যবহার করতে শুরু করলাম, যেন তুমি আমাকে ঘৃণা করো। কিন্তু তুমি তো উল্টো আমাকে ভালোবেসে ফেললে। আদি হেসে উঠল আর রাত্রি লজ্জায় যেন গুটিয়ে গেল। এতক্ষণ ধরে রাখা রাত্রি হাত এবার ধীরে ধীরে মুখের সামনে এনে আদি জিজ্ঞাসা করল, রাত্রি, আজ যদি তোমার হাতের উল্টো পিঠে প্রেম এঁকে দেই তবে কি আপত্তি করবে? রাত্রি জবাব দিল না। লজ্জা মাখা বদনে নিঃশব্দে হেসে উঠল। এই হাসিতে আপত্তি নেই তা আদি বুঝতে পারল, কিন্তু চট করে কিছু করার দুঃসাহস তার হলো না। হঠাৎ কালকে রাতের কথা মনে পড়তেই বলল, কালকে তোমার মেসেজ পেয়ে এত কষ্ট লাগলো মনে যে সইতে পারিনি। এদিকে অনিয়ম করে প্রেশারের যাচ্ছে তাই অবস্থা। প্রেশার অনেক বেড়েছিল আর কালকে রাতে হঠাৎ সাজ্জাদ আমার বাসায় গেল। এসব অবস্থা দেখেও নিজেই ইব্রাহিমের সাথে এসব পরিকল্পনা করলো। তোমাকে খুঁজে বের করার চেয়ে তুমি যদি ছুটে আসো তাহলে ভালো হয় না? প্রশ্ন করে আদি তাকালো রাত্রির দিকে। এদিকে রাত্রি এসব শুনে রেগে আছে। বাঁকা চাহনিতে সে জিজ্ঞাসা করল, এমন 2 নম্বরই কাজ তুমি করতে পারলে? আমি তো কিচ্ছু করিনি গো। আর এসব যদি না করতাম তবে তোমাকে কি পেতাম? আবার যে আষাঢ়ী পূর্ণিমা হব না সেটা কেন ভাবছো? এবার আষাঢ়ী পূর্ণিমা হতে দিব না, আর যদি হতেও চাও তাহলে আমায় নিয়ে হবে। তোমার বাপ চাচাকেও সাজ্জাদ পটিয়ে ফেলেছে। সামনের সপ্তাহে বিয়ে। আর হঠাৎ আদিকে থামিয়ে রাত্রি গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, আমাকে কখনো কেন বললে না তোমার মনের কথা? সরাসরি আব্বাকেই কেন জানালে? আমি যদি না বলতাম তবে কি? তোমার আমার সম্পর্কে আমি কখনো চাইনি ত্রিকোণমিতির ছোঁয়া লাগুক। চাইনি সম্পাদ্য আর উপপাদ্যের ন্যায় মেপে চেপে সম্পর্কের স্থায়িত্ব আঁকতে। আমি সত্যিই চাইনি আমাদের অনুভূতিগুলোর পরিসংখ্যান করতে। চাইনি বীজগণিতের মতো বারংবার আমার অব্যক্ত অনুভূতি তোমার সম্মুখে প্রমাণ করতে। আমি তো চেয়েছিলাম সরল বাংলায় তোমার জীবনের সাথে মিশে যেতে, একাকার হতে, কিংবা তোমার তরে মরে যেতে। একটু থেমে আদি আবার বলল, রাত্রি, আমি তোমায় ভালোবেসে আষাঢ়ী পূর্ণিমা হতে চাই। সম্মতি দিবে? শান্ত স্বভাবের রাত্রি আজও শান্ত রইল তার ভালোবাসার মানুষের সম্মুখে। তবে লজ্জায় রক্তিম মুখ নিয়ে বসে থাকা যে দায়, তাই সমস্ত লজ্জা পুঁজি করে জায়গা নিল সে মানুষের বুকে, যে তার কথার জাদুতে ঘায়েল করছে অবিরত। মনের আকাশে আষাঢ়ের ঘন ঘটায় আজ ভেসে উঠল পূর্ণিমার এক ফালি চাঁদ। কত সহস্র আশঙ্কার ভিড়ে প্রেমের জয় হলো। জিতে গেল দুটি মনের অব্যক্ত আর নিশ্চুপ প্রণয়ে মাখানো প্রাণ। সমাপ্ত। আজকের গল্পটা এখানেই শেষ করছি। এই গল্পটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আর এরকম গল্প নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।